নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার জো বাইডেনের নিয়োজিত কূটনীতিককে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশ থেকে সরিয়ে দিল। এবার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে একের পর এক নেওয়ার চেষ্টা করছেন, তা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বড় প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দিয়েছেন। কি হয়েছে আসল বিষয়টা বিস্তারিত যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন। জো বাইডেন যখনই মোহাম্মদ ইউনূসের থেকে হাত তুলে নিতে শুরু করেছেন, ঠিক তখনই বাংলাদেশ ইস্যুটা সম্পূর্ণভাবে টেক ওভার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্টেপ বাংলাদেশ থেকে বাইডেন নিয়োজিত কূটনীতিবিদকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া। পরিবর্তে যাকে পাঠানো হলো তার ট্র্যাক রেকর্ড যদি আপনারা শোনেন তাহলে নিঃসন্দেহে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। অর্থাৎ বাংলাদেশ নিয়ে আমেরিকার পররাষ্ট্র নীতি যে নতুন দিকে যাচ্ছে, তা কিন্তু এই সিদ্ধান্তের পর আরো একবার শিলমোহর পড়ে গেল। আপনারা অনেকেই বলছিলেন ডোনাল্ড ট্রাম্প এসে কি করবে। জো বাইডেন যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তা যে ডোনাল্ড ট্রাম্পও জানে, তা কিন্তু এই ধরনের স্টেপ এবং তার যে সভা পারিষদগণ তিনি সাজিয়েছেন, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত কঠিন এবং কঠোর এক পদক্ষেপ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে নিতে চলেছেন। এবং পুরো বিষয়টা হলো ভারতের জয় সংকটের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর। অর্থাৎ একাধিক বিষয় যদি আপনারা পরপর সাজান তাহলে দেখবেন সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনূসের যে দিন ঘনিয়ে এসছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এই ভিডিও বিস্তারিত শোনার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের করছি। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে বলছেন এই চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না, তাই চ্যানেলটি যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন কিংবা ইউটিউবে গিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করেন, তাহলে আমাদের ভিডিও নিয়মিত আপনাদের কাছ অবধি যাবে। আমি আশা করব আপনার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। জো বাইডেন কি করেছিলেন? জো বাইডেন বাংলাদেশের জন্য এক কূটনীতিবিদকে নিয়োগ করেছিলেন কিছুদিন আগে। পিটার হ্যাসের যে দায়িত্ব, এই পিটার হ্যাসের দায়িত্ব শেষ করার পর জো বাইডেন নিয়োগ দিয়েছিলেন ডেভিড মিলিকে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় ডেভিড মিলির বাংলাদেশে আসা আটকে দিয়েছে আমেরিকার সিনেটররা। কারণটা কি? দেখুন, আমেরিকার যদি স্ট্রাকচারটা দেখেন তাহলে দেখবেন আমেরিকার দুটো কক্ষ আছে। উচ্চ কক্ষকে বলা হয় সেনেট এবং নিম্ন কক্ষকে বলা হয় কংগ্রেস। আর সেনেট এবং কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় কংগ্রেশনাল বডি। আর এই কংগ্রেশনাল বডি অনুমতি দিলেই এই কূটনীতিবিদরা কিন্তু অন্য দিকে নিয়োজিত হন। আর এই কংগ্রেশনাল বডি কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের দখলে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি, তা কিন্তু কার্যত সেনেট এবং কংগ্রেস উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষের কন্ট্রোল নিতে শুরু করে দিয়েছেন। আর কন্ট্রোল নিয়ে তারা জো বাইডেনের যে নিয়োগ দেওয়া মিলিকে অর্থাৎ ডেভিড মিলিকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। পরিবর্তে অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হিসাবে বাংলাদেশে আসছেন জেকবসন। আর এই জেকবসন যখন বাংলাদেশে আসছেন তখন তাকে ঘিরে একাধিক প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করে দিয়েছেন। কারণ এই জেকবসন অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হলেও এর যা ট্র্যাক রেকর্ড, নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প এই জেকবসনকে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তিত সময়ে কাজে লাগাবে, তা কিন্তু বলাই চলে। এই ঘটনা কি ইতিহাসে এর আগে হয়েছে? নিঃসন্দেহে হয়েছে। কিন্তু ফিরে যেতে হবে আপনাকে 17 বছর আগে। 17 বছর আগেও বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সে সময় 2007 থেকে 8 সালে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন প্যাট্রিসিও বুটিনেস। আর এই প্যাট্রিসিও বুটিনেস সরিয়ে দিয়ে পরবর্তীকালে এফ মরিয়াতিকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমেরিকা প্রশাসন কিন্তু আবার একইভাবে ট্রিট করলো এবছর, ঠিক যেভাবে 17 বছর আগে আমেরিকা প্রশাসন করেছিল। যদিও সে সময় এই মরিয়াতো কিন্তু আসেননি, তার বদলে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছিলেন গীতা পাসি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি হুবহু 17 বছর পরে একদম অনুকরণ একটা রাজনীতির চাল দেখলো আমেরিকার পক্ষ থেকে। এবার জেকবসনকে কেন নিয়োগ দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেটা একটু আপনাদের বলে দিই। জেকবসন হলো অত্যন্ত পেশাদার একজন কূটনীতিবিদ। এই জেকবসন বিশ্বের এমন কিছু দেশে কাজ করেছে ঠিক যেখানে আমেরিকা কন্ট্রোল করতে চেয়েছে। অর্থাৎ এই দেশের তালিকা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন জেকবসনকে তারা সেই দেশের কন্ট্রোল নেওয়ার জন্য ব্যবহার করেছে।
তালিকাটা আপনারা শুনুন, তারপর ইতিহাস যদি আপনারা একটু জানেন তাহলেই বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প পার্টিকুলারলি জেকবসনকে কেন অন্তর্বর্তীকালীন এই সরকারের অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হিসাবে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাচ্ছেন। কে নেই এই তালিকায়? সবার আগে ইরাক, যে ইরাককে আমেরিকা কার্যত কন্ট্রোল করতে চেয়েছে বিশদের মানে শতকের পর শতক, যে ইরাককে নিয়ে আমেরিকা সব থেকে বেশি ভোকাল, সেই ইরাককে কিন্তু এই আমেরিকা কন্ট্রোল করতে চেয়েছিল জেকবসনকে দ্বারা। পরবর্তীকালে আফগানিস্তানের ইতিহাস যতদিন থাকবে আমেরিকাও কিন্তু ঠিক ততদিন আফগানিস্তানের ইতিহাসে থেকে যাবে। আমেরিকা যখন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় তখন কিন্তু আফগানিস্তানের কন্ট্রোল চলে যায় তালিবানদের হাতে। আর জেকবসন কিন্তু এই আফগানিস্তানে দিনের পর দিন কাজ করেছে। এই যে ট্রেসি জেকবসন, এ কিন্তু কোনো মামুলি কূটনীতিবিদ নয়, এ একদম অত্যন্ত পেশাদার, অত্যন্ত প্রফেশনাল, যা ধুরন্ধর মস্তিষ্ক, যিনি রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সমস্ত দিক দিয়ে আমেরিকাকে দিনের পর দিন কিন্তু সাপোর্ট করে গেছেন। 2018 সালে ইনি কিন্তু রিটায়ার্ড করেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রিটায়ারমেন্টের পরেও এই ধরনের ব্যক্তিত্বকে ফের একবার কূটনীতিবিদ হিসাবে ব্যবহার করতে চাইছেন। যদিও এই ধরনের হাই প্রোফাইল ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হয়ে বাংলাদেশে আসবেন সেটা আমি বিশ্বাস করছি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ট্রেসি জেকবসনের যে ট্র্যাক রেকর্ড, তাতে কিন্তু তার মেয়াদ বাংলাদেশের রাজনীতিতে আরো দীর্ঘায়িত হচ্ছে। অর্থাৎ জেকবসনকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূসকে কার্যত বশ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এবং পরবর্তী ধাপে যদি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর 25% কাছাকাছি বিপজ্জনক শুল্ক বা ট্যারিফ ইমপ্লিমেন্ট করেন, তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এই জেকবসন কোথায় কাজ করেছে? এই জেকবসন রাশিয়াতে কাজ করেছে, যে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক সম্পূর্ণভাবে আদায় কাজ করায়। সেই রাশিয়াতে এই জেকবসনকে নিয়োগ করেছিল আমেরিকা সরকার, এবং ইনি অত্যন্ত ধুরন্ধরের সাথে পুতিন প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। কসোভায় কাজ করেছেন ইনি, দক্ষিণ কোরিয়ায় কাজ করেছেন, লাটভিয়াতে কাজ করেছেন। অর্থাৎ একাধিক দেশ যাদের সঙ্গে আমেরিকা সম্পর্ক একটু মতানৈক্য স্তরে আছে, যাদের সঙ্গে আমেরিকা সরাসরি সংঘর্ষ করেছে দিনের পর দিন, সেই সংঘর্ষ প্রবণ এলাকায় কিন্তু জেকবসনকে ব্যবহার করার নজির আমেরিকা প্রশাসন দেখিয়েছে। তাই রিটায়ার্ড করে যাওয়া একজন কূটনীতিবিদকে আমেরিকার কংগ্রেসিয়াল পার্টি অর্থাৎ সেনেট এবং কংগ্রেস উভয় পক্ষের প্রতিনিধিরা কার্যত ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নিয়োগ দিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন বাংলাদেশ নিয়ে তাদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর। এবার রাজনীতির বিষয় ছেড়ে আন্তর্জাতিক কতগুলো ইস্যু আপনাদের ধাপে ধাপে সাজিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্সটা যতটা সহজভাবে আপনারা ভাবছেন, যতটা অধৈর্যভাবে আমার ভিডিওতে কমেন্ট করেন বা আপনারা প্রশ্ন করেন, বিষয়টা এতটা ইম্পেশেন্স হওয়ার মতো এখনো কিছু হয়নি। ডোনাল্ড ট্রাম্প 20 ফেব্রুয়ারি 2025 যখন দায়িত্ব নেবেন, তথ্য বলছে সেই দায়িত্ব নেওয়ার আগে এমন কিছু কাজ এই আন্তর্জাতিক স্তরে হয়েছে যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টা কিন্তু আরো একবার নিশ্চিত করেছে। কি কি হলো আগামী গত এক সপ্তাহে আপনারা ভাবুন কি কি হয়েছে। বাইডেন সরাসরি ফোন করলেন মোহাম্মদ ইউনূসকে। এর আগে ক্ষমতায় থাকা মোহাম্মদ ইউনূসকে বাইডেন শেষ কবে ফোন করেছিলেন তা যদি আপনারা আমাকে কিছু বলতে পারেন, তাহলে আমি বলবো এই পুরো বিষয়টা সাধারণ বিষয়। মোহাম্মদ ইউনূস প্রশাসন এই বাইডেনের ফোন কল নিয়ে একটা শব্দ অব্দি খরচ করেননি। যদি মোহাম্মদ ইউনূসকে কংগ্রাচুলেট করার জন্য ফোন করতেন, এই মোহাম্মদ ইউনূস সরকার তার পেটোয়া মিডিয়াকে দিয়ে দিনের পর দিন প্রচার করিয়ে সেই কথাটা ফুলিয়ে ফাঁপিয়ে বিশ্ব মানচিত্রে প্রচার করে মোহাম্মদ ইউনূসের জয়ধ্বনি গাওয়াতেন। কিন্তু বাইডেনের সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা মোহাম্মদ ইউনূস প্রচার না করলেও বাইডেনের পক্ষ থেকে মিডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার বাইডেনের পক্ষ থেকে মিডিয়াকে যখন মোহাম্মদ ইউনূস সম্পর্কে খারাপ কথা প্রচার করানো হলো, যে মোহাম্মদ ইউনূসের আমলে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, বাংলাদেশ কার্যত ধসে গেছে, আর এসব নিয়েই ক্ষুব্ধ হয়ে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, তাই ক্ষুব্ধ হয়ে তিনি মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন, তখন কিন্তু মোহাম্মদ ইউনূসের যে রেপুটেশন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে চরমভাবে তলানিতে গিয়ে পৌঁছালো, এবং পৌঁছাবে জেনেই হয়তো আমেরিকা এই ধরনের প্রেস কনফারেন্সে মোহাম্মদ ইউনূসকে ধুয়ে দিয়েছে। জানিয়ে বাংলাদেশ প্রশাসন আজ অব্দি একটা শব্দ খরচ করেননি। বাংলাদেশের যে সকল উপদেষ্টা, যে সকল সমন্বয়করা কিছুদিন আগে গলাবাজি করে বলছিলেন আমাদের পররাষ্ট্রনীতি আমেরিকার উপর ডিপেন্ড করে না,
ডোনাল্ড ট্রাম্পও মানে নরেন্দ্র মোদীর যেমন বন্ধু, মোহাম্মদ ইউনূসেরও সেরকম বন্ধু, তারা এই বাইডেনের ফোন কলের পর একটা শব্দ কেন খরচ করলো না, সেই প্রশ্ন কিন্তু নিঃসন্দেহে ঘুরে ফিরে আসবে। পরে কি করলেন, জো বাইডেন সালিভানকে পাঠালেন ভারতবর্ষে, আর সালিভানকে পাঠানোর পর একের পর এক সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নিতে শুরু করলো। সালিভান কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি কড়া প্রেস কনফারেন্স করেছিলেন। এই সালিভানই কিন্তু মানে জো বাইডেনের কার্যত ডান হাত। তার মেয়াদ শেষ হলেও ডোনাল্ড ট্রাম্পের যে নিজের লোক সালিভানের জায়গায় কিন্তু আসবেন। এই সালিভান মেয়াদ শেষের আগে সর্বশেষ সফরটি করে গেলেন ভারত থেকে, যা নিঃসন্দেহে অর্থবহ। তারপরে কি করলো, তারপরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের একটি মিটিং হলো, যেখানে মোদির বার্তা নিয়ে জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্প অব্দি পৌঁছালেন। একাধিক বিষয় নিয়ে কথাবার্তা হলো। এই বিষয় নিয়ে কথাবার্তা হওয়ার মধ্যে হাসিনা এবং বাংলাদেশ সরকার নিয়েও যে কথা হবে তা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত করে বলা যায়। কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ এবং ভারতবর্ষ অত্যন্ত উল্লেখযোগ্য দুটি নাম, এবং যদি আমেরিকাকে এশিয়াকে ডমিনেট করতে হয়, এশিয়ার ব্যবসা বাণিজ্য চালাতে হয় এবং পররাষ্ট্র নীতিকে নিয়ে কন্ট্রোল করতে হয়, তাহলে এই দুটি দেশকেই কিন্তু প্রয়োজন। এর পরবর্তীকালে আমেরিকারই একটি নিউজপত্র র সম্পর্কে একটি নিউজ প্রকাশ করলো। সেখানে তারা বলল র নাকি পাকিস্তানে ঢুকে সিক্রেট কিলিং চালিয়েছে। ওয়াশিংটন পোস্টের মতো বৃহৎ একটি নিউজপত্র যখন, সংবাদপত্র যখন রকে নিয়ে এই ধরনের খবর প্রচার করে, তখন নয় তারা রকে ক্রেডিট দিতে চাইছে, নয় ভারতের জয়ধ্বনি গাইতে চাইছে। অর্থাৎ ওয়াশিংটন পোস্ট বুঝিয়ে দিল রয়ের মুন্সিয়ানা বিশ্বের অন্যতম বড় ইন্টেলিজেন্স সংস্থার থেকে কম নয়। অর্থাৎ ভারতের হয়ে প্রচার, ভারতের ভালো দিকগুলোকে হাইলাইট করছে আমেরিকার এক মিডিয়া, সেটাও কিন্তু নজিরবিহীন। পাশাপাশি তালিবানের সঙ্গে একটি মিটিং হলো ভারতের। তারপরে কি হলো, তালিবান পাকিস্তানের দিকে ছুটে গেল, অন্যদিকে পাকিস্তানকে অ্যাটাক করলো বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। অর্থাৎ এই রকম একটি নিউজ প্রচারের পর পাকিস্তান পতনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। জোড়া ফলায় পাকিস্তান কার্যত দগ্ধ এবং কার্যত বিমর্ষ। অর্থাৎ যে পাকিস্তান বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকারকে সাপোর্ট করার প্রতিশ্রুতি দিয়েছে, সেই পাকিস্তান আজকে নিজেদের সরকার বাঁচাতে কার্যত হিমশিম খাচ্ছে। একদিকে তালিবান, অন্যদিকে বালুচিস্তান লিবারেল আর্মি এবং দেশের অভ্যন্তরে ইমরান খানের দল পাকিস্তান সরকারকে নাস্তানুবোধ করে রেখে দিয়েছে। এগুলো কিছুই মানে কাকতালীয় ঘটনা হতে পারে না। পাশাপাশি রাশিয়া কিন্তু মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বসলেন। মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে রাশিয়ার এক কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির এক প্রশ্ন তোলা হয়েছিল। এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে রাশিয়া এবং হাসিনার যে চুক্তি, তা কিন্তু সরাসরি প্রশ্ন চিহ্নের মধ্যে এনে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। রাশিয়ার পক্ষ থেকে সরাসরি বলা হলো, বাড়াবাড়ি করবেন না, কোনো দুর্নীতি হয়নি, দয়া করে এই সকল ভুল তথ্য বিশ্ব আঙিনায় প্রচার করবেন না। অর্থাৎ জো বাইডেনের যেভাবে মানে হুমকি মোহাম্মদ ইউনূসের ভাগ্যে জুটেছিল, পুতিনের থেকেও কিন্তু সিমিলার এক হুমকি মোহাম্মদ ইউনূস আদায় করে নিলেন। আর এরপরেই অফিসিয়াল ঘোষণা হলো পুতিন আসছেন ভারত সফরে। সম্ভবত ভারতে জানুয়ারি মাসেই আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। অর্থাৎ দিনের পর দিন বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ভুলে ভরা পররাষ্ট্রনীতি আজ বাংলাদেশকেই কার্যত পথে বসিয়ে দিচ্ছে, যখন বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ রাশিয়া, ভারত, আমেরিকার মতো শক্তিশালী দেশ আজ বাংলাদেশের এই সরকারের পাশে নেই, পড়ে আছে পাকিস্তান, যারা নিজেরা কিভাবে বাঁচবে সেই প্রশ্ন তারাই সলিউশন খুঁজে পাচ্ছেন না। আর এই পুরো বিষয়টাই জিও পলিটিক্সের অত্যন্ত এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যা শেষ এক সপ্তাহের মধ্যে ঘটতে শুরু করে দিল। কোনটা ছেড়ে কোনটাকে আপনারা গুরুত্ব দেবেন আপনাদের ব্যাপার। আমি শুধু সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কি মনে হচ্ছে আপনাদের কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।